হ্যালো স্টুডেন্টস, আমি আগের দিন কেমিক্যাল কাইনেটিক্সের পার্ট 1 নিয়ে শুরু করেছিলাম। আজ সেই রিলেটেড কিছু প্রবলেম আমরা প্রথমেই সলভ করে নিই। তোমাদের সামনে একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ A+2B থেকে 3C এই বিক্রিয়াটা এ বি এবং সি এর সাপেক্ষে বিক্রিয়ার হার বলে দেওয়া আছে, রেট অফ রিয়াকশন বলে দেওয়া আছে এক্স ওয়াই অ্যান্ড জেড, মোল পার লিটার পার সেকেন্ড। তো এখানে এক্স ওয়াই এবং জেডের মধ্যে কী রিলেশন সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমে কীভাবে সলভ করবো, প্রথমে আগে বিক্রিয়াটা লিখে নিয়েছি। এবার দেখো, আমরা জানি যে রেট কি হয়, এ হচ্ছে বিক্রিয়ক, তাহলে সময়ের সাপেক্ষে এর গাঢ়ত্ব কমবে, অর্থাৎ মাইনাস ডিডিটি অফ এ। এটা হচ্ছে কি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ হলো, ইজ ইকুয়াল টু হাফ ইন্টু মাইনাস ডিডিটি অফ বি। এটা মানে কি, এটা মানে হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি হলো, ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু ডিডিটি অফ সি। তাহলে এটা মানে কি রেট অফ ফরমেশন অফ সি। ওকে, তো দেখো তোমার কোয়েশ্চেনে কী বলা আছে যে বিক্রিয়া হার, অর্থাৎ এক্সের সাপেক্ষে এ এর সাপেক্ষে বিক্রিয়া হার মানে dA/dt কোশ্চেনে বলে দেওয়া আছে কত, এক্স ইজ ইকুয়াল টু বি এর সাপেক্ষে বিক্রিয়া হার মানে এইটা কত বলে আছে বলো, হাফ ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড হচ্ছে সি এর সাপেক্ষে বিক্রিয়া হার, তারপরে dC/dt বলে দেওয়া আছে। তাহলে এটা কী করে লিখবো, 1/3 ইন্টু জেড। তাহলে রিলেশনটা কী আসছে, আর ইজ ইকুয়াল টু পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু y/2 ইজ ইকুয়াল টু z/3। ক্লিয়ার? তোমার এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা দেখে নেব রেট ল বা বিক্রিয়া হার সমীকরণ সম্পর্কে। ওকে, তো দেখো, ধরো তোমাকে কোনো একটা বিক্রিয়া দেওয়া আছে এরকম, আলফা এ প্লাস বিটা বি তৈরি হচ্ছে গামা সি প্লাস ডেল্টা ডি, যে কোনো একটা আরবিট্রারি রিয়াকশান তুমি ধরে নাও এটা। তো তুমি ক্লাস 11-এ ল অফ মাস অ্যাকশন তুমি পড়েছো, ভর ক্রিয়া সূত্র। তাহলে যদি আমি ভর ক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশন যদি আমি দেখি, তাহলে এই সূত্র অনুযায়ী আমি বলতে পারবো যে বিক্রিয়া হার আর এটা সমান কী হবে, এটা সমানুপাতিক কী হবে, এটা সমানুপাতিক হবে হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভ মাস হোল টু দি পাওয়ার আলফা, তাই না, রিঅ্যাক্ট্যান্ট বি এর অ্যাক্টিভ মাস হোল টু দি পাওয়ার বিটা। এবার অ্যাক্টিভ মাস বলতে আমরা বেসিক্যালি এখানে আমরা ধরে নেব মোলার কনসেন্ট্রেশন। ওকে, এই যে এইগুলো সব হচ্ছে কি মোলার কনসেন্ট্রেশন, তার মানে একক থাকবে তোমার মোল পার লিটার ইউনিটে। ওকে, তো দেখো আমরা ভরকে সূত্র অ্যাপ্লাই করলে এই যে তোমার যেগুলো কোএফিসিয়েন্ট ছিল বিক্রিয়কগুলো সেগুলো পাওয়ার হয়ে যেত, তাই তো। কিন্তু এইটা সবসময় কিন্তু মেনে নাও চলতে পারে, মানে এমন অনেক তুমি বিক্রিয়া পাবে যেখানে যে এই কোএফিসিয়েন্টগুলো পাওয়ার করে দিলে সেটা কিন্তু এক্সপেরিমেন্টালি মানে যে হার সমীকরণটা হয় তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নাও হতে পারে। তো সেক্ষেত্রে এই ভরকে সূত্রে অ্যাপ্লাই করে আমরা বিক্রিয়াটার হার নির্ণয় করতে চাই না, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, বিক্রিয়া হার নির্ণয় করার জন্য যে কোনো রাসায়নিক বিক্রিয়কগুলোর গাঢ়ত্বের মধ্যে যে সম্পর্কগুলো আছে, ঠিক আছে, তো সেখান থেকে আমি এগুলোকে বের করতে চাই। অর্থাৎ তোমাকে বলছি, আমি ভরক্রিয়া সূত্র অ্যাপ্লাই না করে কীভাবে লিখবো, দেখো এটা এভাবে না করে আমি লিখবো আর ইজ ইকুয়াল টু আর প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ হোল টু দি পাওয়ার এক্স ইন্টু কনসেন্ট্রেশন অফ বি হোল টু দি পাওয়ার ওয়াই হলো। তাহলে ভর ক্রিয়া সূত্র থেকে এভাবে আমি না করে এটা আমি ধরে নেবো এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই হলো। কেন করবো, কারণ একটাই হচ্ছে আলফার সঙ্গে এক্স বা বিটার সঙ্গে ওয়াই ইকুয়াল আসতেও পারে, আবার নাও আসতে পারে, ঠিক আছে। তাহলে এইভাবে আমি রেট এক্সপ্রেশনকে রিপ্রেজেন্ট করি। তাহলে আর প্রপোর্শনাল টু ডি দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই। তোমার যদি আরও কিছু থাকতো রিঅ্যাক্ট্যান্ট হিসাবে তুমি পরপর তুমি গুণ করে করে লিখতে, ঠিক আছে। তো এখন ধরো যদি আমি এটা সমানুপাতে তুলে নিই তাহলে কী আসবে, তাহলে আর সমান কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার ওয়াই হয়েছে। আবার বলছি, তোমার এই ব্যাপারটা আসবে কখন থেকে, ওই এক্স আর ওয়াই এর ভ্যালু আসবে তোমার এক্সপেরিমেন্ট থেকে, ঠিক আছে। আর এক্সপেরিমেন্টাল ডাটা এগুলো, এক্সপেরিমেন্টাল ভ্যালু, এর সঙ্গে থিওরিটিক্যালি কোনো রিলেশন নেই, ঠিক আছে হলো।
তো দেখো তাহলে এটা এভাবে লিখতে পারি। তাহলে আমরা একটু আগে যেটা লিখেছি, এই যে মনে করো পুরো বিক্রিয়াটা আলফা এ প্লাস বিটা বি থেকে গামা সি প্লাস ডেল্টা ডি, এই বিক্রিয়াটার জন্যে বিক্রিয়ার হারটাকে তো আমরা এভাবেও লিখতে পারি, তাই না? মানে 1 আলফা ইন্টু মাইনাস ডি এ ডিটি লেখা যেতে পারতো, ইজ ইকুয়াল টু 1 বিটা মাইনাস ডি ডিটি অফ বি লেখা যেত, ইজ ইকুয়াল টু 1 গামা প্লাস ডি ডিটি অফ সি ইজ ইকুয়াল টু 1 ডেল্টা প্লাস ডিডি বাই ডিটি। এটা আমরা লিখতে পেরেছিলাম। তাহলে এটাও তো আর এর সঙ্গে ইকুয়াল, আবার এটাও আর এর সঙ্গে ইকুয়াল। তাহলে এই যে দুটো আর, এই দুটো আরকে আমি কি একসঙ্গে লিখতে পারি? তাহলে যদি আমি একসঙ্গে লিখি তাহলে কী আসবে বলো? ওটা আমি এভাবে দেখাচ্ছি। তাহলে কী আসবে? আর ইজ ইকুয়াল টু দেখো 1 আলফা মাইনাস ডিএ ডিটি ইজ ইকুয়াল টু 1 বিটা মাইনাস ডিডি ডিটি is equal to 1 gamma plus ddt of c is equal to 1 delta plus ddt of d is equal to k into a to the power x into b to the power y। এই যে তোমার ফর্মটা, এটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়াল রেট এক্সপ্রেশন। ডিফারেন্সিয়াল রেট এক্সপ্রেশন হয়েছে মানে অবকলন যে তোমার হয় না, অন্তর্কলিত রূপ, ঠিক আছে? এটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল রেট এক্সপ্রেশন অথবা ডিফারেন্সিয়াল রেট ল, অন্তর্কলিত বিক্রিয়া হার সমীকরণ বা বিক্রিয়া হার সূত্র। বোঝা গেল? অনেক সময় তুমি কোনো বিক্রিয়া দেবে, দিয়ে বলবে যে এখান থেকে রেট এক্সপ্রেশনটা ডিফারেন্সিয়াল ফর্মটা তুমি লেখো, তোমাকে এই জায়গাটা লিখতে হবে। হলো? এরপর ধরো আমি তোমাকে একটা বিক্রিয়া করে দেখাচ্ছি, বিক্রিয়া না, একটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি যে এই এক্স আর ওয়াই এগুলোকে আমরা কীভাবে বের করি। তার আগে দুটো কথা বলে নিই। তাহলে দেখো আমি যে বিক্রিয়াটা তোমাকে দেখিয়েছি আলফা এ প্লাস বিটা বি থেকে গামা সি প্লাস ডেল্টা ডি, তাহলে এখানে এই যে আলফা এবং বিটা এগুলো হচ্ছে কি একটা সমিত সমীকরণ থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে আলফা সংখ্যক এ এবং বিটা সংখ্যক বি, বা আলফা মূল এ বিটা মূল বি এরা বিক্রিয়া করেছে। তো এই টোটাল কতগুলো মলিকিউল বিক্রিয়ায় পার্টিসিপেট করলো, একটা কোনো বিক্রিয়াতে কতগুলো বিক্রিয়ক অংশগ্রহণ করে, তার মানে এখানে কত হবে সেটা আলফা প্লাস বিটা। তাহলে এই যে সংখ্যাটা, এটাকে আমরা বলি হচ্ছে এই বিক্রিয়াটার আণবিকতা বা মলিকুলারিটি। হলো? তাহলে কোনো বিক্রিয়ার আণবিকতা বলতে তুমি কি বুঝবে? বিক্রিয়াটা হতে কতগুলো বিক্রিয়ক পার্টিসিপেট করেছে, টোটাল নাম্বার অফ রিয়াক্ট্যান্টস পার্টিসিপেটেড ইন এ কেমিক্যাল রিয়াকশন, ঠিক আছে? এটাই হচ্ছে তার ওই বিক্রিয়াটা কী বলবো, আণবিকতা বা মলিকুলারিটি। হয়েছে? অসুবিধা নেই তো, দেখা যাক। তাহলে এখানে পেলাম হচ্ছে মলিকুলারিটি। দেখো যেহেতু আমরা জিস্ট করছি তাই না, তাই একটা রেট এক্সপ্রেশন দিই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে মলিকুলারিটি মানে কি হলো? তাহলে হচ্ছে কি টোটাল নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্টস, সেটা হতে পারে অ্যাটম, মলিকুল বলতে পারো, বা কোনো আয়ন হতে পারে, কতগুলো বিক্রিয়ক পার্টিসিপেট করেছে, ঠিক আছে? টোটাল নাম্বার অফ রিঅ্যাক্ট্যান্টস পার্টিসিপেটেড ইন এ রিয়াকশন। তাহলে এই বিক্রিয়া কত ছিল সেটা আলফা প্লাস বিটা, ঠিক আছে? তো দেখো এই মলিকুলারিটি ব্যাপারটা, এটা তো কী কী আসতে পারে, এটা তোমার কোনো সংখ্যা মানে তোমার 1 2 3 এরকম আসতেই পারে, ঠিক আছে? এটা তোমার ফ্র্যাকশানে আসতে পারে কি? ফ্র্যাকশানে না, এটা ফ্র্যাকশানে আসতে হবে না। তাহলে মলিকুলারিটির ক্ষেত্রে কী হয়? মলিকুলারিটির ক্ষেত্রে তোমার টোটাল একটা এর মানটা সবসময় তোমার হোল নাম্বার থাকবে, ঠিক আছে? এটা তোমার হচ্ছে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যায় থাকবে, এটা তোমার ফ্র্যাকশানও হবে না, হয়েছে? আবার জিরোও হবে না, আবার নেগেটিভও হবে না, হয়েছে? এই হচ্ছে গেল। কারণ কোনো একটা রিয়াকশান হতে গেলে কি হয়, তোমার কিছু সংখ্যক বিক্রিয়াকে অংশগ্রহণ করতেই হয়, তাই সেই জন্য সেই বিক্রিয়ার ক্ষেত্রে মলিকুলারিটি জিরো হয় না। এবার এই নিয়ে আমরা আরও পরে পড়বো, দেখবো আস্তে আস্তে
এবং এটা পুরো থিওরিটিক্যাল কনসেপ্ট, এটা তোমার হচ্ছে পুরো থিওরিটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে। এর সঙ্গে এক্সপেরিমেন্টালি কোনো কী বলবো, কোনো সম্পর্ক কিছু নেই, ওকে। এবং এটা শুধুমাত্র তোমার একটা ব্যালেন্সড ইকুয়েশন থেকে নির্ণয় করা যায়, ঠিক আছে। ক্যালকুলেটেড ফ্রম এ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে, বা রিয়াকশন। তো সেই রিয়াকশানটা আবার কীরকম হতে হয়, সেই রিয়াকশানটা বেসিক্যালি হয় হচ্ছে এলিমেন্টারি রিয়াকশান। তাহলে কোন রিয়াকশান হয়? এলিমেন্টারি রিয়াকশান। তাহলে এটা মানে কি? এলিমেন্টারি মানে হচ্ছে যে সমস্ত বিক্রিয়া কেবল একটা স্টেপেই সম্পন্ন হয়, বোঝা যাচ্ছে তো? মানে যে সমস্ত রিয়াকশানগুলো তোমার হচ্ছে সিঙ্গেল স্টেপে হবে, ঠিক আছে, সিঙ্গেল স্টেপ রিয়াকশান, যে সমস্ত বিক্রিয়া একটা মাত্র ধাপেই সম্পন্ন হয়ে যায়, তো সেটাই হচ্ছে এলিমেন্টারি রিয়াকশান বা মৌলিক বিক্রিয়া। তাহলে সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে ব্যালেন্সড ইকুয়েশানে কতগুলো রিয়াক্ট্যান্ট পার্টিসিপেট করেছে হয়েছে, তো সেই টোটাল নাম্বারটাই হলো সেই বিক্রিয়াটার মলিকুলারিটি বা আণবিকতা, বোঝা গেল? তাহলে আণবিকতাটা তুমি বের করলে কীভাবে? কোনো একটা ব্যালেন্সড ইকুয়েশানে টোটাল কতগুলো রিয়াক্ট্যান্ট আছে সেগুলো যোগ করবে, ঠিক আছে। এর ভ্যালু কী হতে পারে? যে কোনো পূর্ণ সংখ্যা হবে, এটা তোমার হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা আসবে, ভগ্নাংশ হবে না, শূন্য হবে না, নেগেটিভ হবে না, হয়েছে। এবং এটা তোমার থিওরিটিক্যাল ভ্যালু, তাত্ত্বিক, হয়েছে। আচ্ছা, তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর এখানে একটা ব্যাপার আছে, এই যে বললাম এলিমেন্টারি রিয়াকশন মানে তুমি কি বুঝলে? যেখানে বিক্রিয়াগুলো একটা ধাপে সম্পন্ন হয়। আবার অনেক বিক্রিয়া আছে যেগুলো অনেকগুলো স্টেপ বাই স্টেপে কমপ্লিট হয়, তো সেই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি তোমার হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন বা জটিল বিক্রিয়া, বোঝা গেল? তাহলে এখানে আমরা একটা শর্ট নোটের মতো করে রাখি, শর্ট নোটের মতো নোট বলে কমপ্লেক্স রিয়াকশন। তাহলে কমপ্লেক্স রিয়াকশানে কি হয় বলো? যে সেখানে এটা তোমার হচ্ছে মাল্টি স্টেপ রিয়াকশান, ঠিক আছে, অনেকগুলো ধাপে ধাপে হবে, ঠিক আছে, মাল্টি স্টেপ প্রসেস, বোঝা গেল? তাহলে যত তোমার প্রসেস বাড়বে তাহলে সেই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে এই যে মলিকুলারিটি এই টার্মটা অতটা ইউজ হবে না, হয়েছে। কারণ জটিল বিক্রিয়ার অন্তর্গত কোনো একটা ধাপে, কোনো একটা স্টেপে, হয়েছে, মলিকুলারিটি ওই ধাপে সংঘটিত এলিমেন্টারি রিয়াকশানে যে যতগুলো বিক্রিয়কণা পার্টিসিপেট করেছে তার সংখ্যার উপর ডিপেন্ড করে। কথাটা কী বললাম, বোঝা গেল? কমপ্লেক্স রিয়াকশন মানে কী হয়? এটা তোমার একটা ধাপ, দুটো ধাপ, তিনটে ধাপ, এরকম ধাপে ধাপে ঘটছে, স্টেপ বাই স্টেপে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা স্টেপে তো আর মলিকুলারিটি নির্ণয় করো, প্রত্যেকটা স্টেপে একটা করে মলিকুলারিটি পাবে, এর একটা, তাহলে ওভারঅল মলিকুলারিটি কত যদি আমি বলতে চাই, তাই না? অথবা এই পুরো কমপ্লেক্স রিয়াকশানে কোনো একটা স্টেপে, ঠিক আছে, সেই স্টেপের মলিকুলারিটি কার উপর ডিপেন্ড করবে? এই স্টেপটাতে ধরো কতগুলো মলিকুল পার্টিসিপেট করেছে, ধরো আমি যদি এই স্টেপে বলি, এই স্টেপটাতে কতগুলো রিয়াক্ট্যান্ট পার্টিসিপেট করেছে, কতগুলো অ্যাটম পার্টিসিপেট করেছে, কতগুলো ফ্রি রেডিকেল পার্টিসিপেট করেছে, তাই প্রত্যেকটা নাম্বারের উপর ডিপেন্ড করে। তাই এখান থেকে আমি মলিকুলারিটি পাবো, এখান থেকেও মলিকুলারিটি পাবো, এখান থেকেও মলিকুলারিটি পাবো, তাহলে একটা ওভারঅল রিয়াকশান যেটা তোমার মাল্টি স্টেপে হচ্ছে, তাহলে এত মলিকুলারিটি পাওয়া পসিবল। তাই সেজন্য কী হয়, কি বলা হয় কি, যে তোমার কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে এই মলিকুলারিটি এই কথাটা তাৎপর্যহীন, ঠিক আছে, এর কোনো সিগনিফিক্যান্স নেই, বোঝা গেল? তাহলে কী বুঝলে এক কথাতে? কমপ্লেক্স রিয়াকশান স্টেপ বাই স্টেপে ঘটে, তাই সেক্ষেত্রে প্রতিটা স্টেপের জন্য আমি মলিকুলারিটি পেতে পারি, তো সেই জন্য পুরো বিক্রিয়ার ক্ষেত্রে মলিকুলারিটি এটা তাৎপর্যহীন বা কোনো সিগনিফিক্যান্ট নেই। আবার যদি তোমার মনে করো মলিকুলারিটি 3 বা তার বেশি যদি হয়, ঠিক আছে, এমন অনেক তুমি বিক্রিয়া পাবে যে তোমার দেখবে সেখানে মলিকুলারিটি তোমার হচ্ছে 3, ঠিক আছে, বা 3-এর বেশি হয়ে যাচ্ছে। তো 3-এর বেশি মলিকুলারিটি হয় এরকম এলিমেন্টারি রিয়াকশান প্রায় হয় না বললেই চলে, ঠিক আছে। কারণ কি? কারণ যদি তোমার 3টি বিক্রিয়ক কণা থাকে, ওদের মধ্যে যখন সংঘর্ষ হয় বা কলিশন হয়ে প্রোডাক্ট তৈরি হয়,
তো যত বেশি পার্টিকেল বা মলিকিউল বা যাই হোক না যারা বিক্রিয়াকে অংশগ্রহণ করবে তাদের মধ্যে তাদের সংখ্যা যত বেশি হবে তাদের একে অন্যের সঙ্গে কলিশনের হার কিন্তু কলিশনের সম্ভাবনা কিন্তু কমে যাবে। ঠিক আছে, তো যদি কলিশনের সংখ্যা কমে যায় তো একই সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা যদি থাকে না বললেই চলে। তাই 3-এর বেশি যদি আণবিকতা থাকে সে সমস্ত মৌলিক বিক্রিয়া প্রায় হয় না বললেই চলে, এমনকি 3টাও রেয়ার কেসে করে। তাহলে তোমাকে এই পয়েন্টটা কী বলা হলো, 3-এর বেশি আণবিকতা এটা প্রায় হয় না বললেই চলে। এটা কীভাবে তুমি ব্যাখ্যা করতে পারছো? কারণ তোমাকে বলতে হবে যে সেখানে তাদের মধ্যে পার্টিকেলগুলো তো সংঘর্ষ করে, পার্টিকেলগুলো সংঘর্ষ করে একটা প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করে। যত বেশি মলিকিউল তোমার থাকবে, যত বেশি পার্টিকেল ওই রিয়াকশনে পার্টিসিপেট করবে, তাদের মধ্যে কলিশনের সম্ভাবনা কিন্তু কমে যায়, এফেক্টিভ কলিশনের সম্ভাবনা কিন্তু কমে যায়। তো সেই জন্য 3-এর বেশি আণবিকতা আছে এরকম মৌলিক বিক্রিয়া নেই বললেই চলে। হলো? তাহলে তুমি এখান থেকে দুটো পয়েন্ট কিন্তু খেয়াল রাখবে। তাহলে একটা পয়েন্ট হচ্ছে কি, যে কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে মলিকুলারিটি তোমার এর কোনো সিগনিফিক্যান্স নেই। আর কি, এটা তোমার 1 নম্বর পয়েন্ট গেল। তাহলে কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে মলিকুলারিটি এর কোনো সিগনিফিক্যান্স নেই, হয়েছে। আর একটা পয়েন্ট তুমি কি পেলে, মলিকুলারিটি যদি 3-এর থেকে বেশি হয়, হয়েছে, 3টাই রেয়ার হয়ে যায়, তখন সেক্ষেত্রে এরকম কোনো বিক্রিয়া নেই বললেই চলে, হয়েছে, রেয়ার। বোঝা গেল তো? এই দুটো পয়েন্ট কিন্তু তোমার 2 মার্কসের কোশ্চেনের মধ্যে তুমি পেতে পারো। যাই, যেটা বলতে চাই আমি এত কিছু বলে ফেললাম, সেটা তোমার হচ্ছে মলিকুলারিটি সম্পর্কে পেলাম। এরপর দেখো, যেটা আমি বলেছি যে আমরা এক্সপ্রেশনটা এরকম পেয়েছিলাম, আর সমান k ইন্টু a টু দি পাওয়ার x ইন্টু b টু দি পাওয়ার y পেয়েছিলাম তো একটু আগে। তো এখানে আরটা কি ডিনোট করে, আরটাকে প্রকাশ করা হয় হচ্ছে বিক্রিয়াটার রেট বা বিক্রিয়া হার, রেট অফ রিয়াকশন। মানে একটা বিক্রিয়া কত ফাস্ট হচ্ছে সেটা আমি জানতে পারবো এই বিক্রিয়া হার থেকে, সময়ের সঙ্গে সঙ্গে কার গাঢ়ত্ব কীরকম চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে বিক্রিয়কের গাঢ়ত্ব কীরকম চেঞ্জ হচ্ছে বা প্রোডাক্ট কী পরিমাণ তৈরি হচ্ছে, তো এইগুলো হাতে জানতে পারি। আর এই যে কেটাকে আমরা বলি হচ্ছে রেট কনস্ট্যান্ট। রেট কনস্ট্যান্ট এর বাংলা তোমার হচ্ছে হার ধ্রুবক, এটা হচ্ছে হার ধ্রুবক। হলো? তাহলে এটা তোমার হচ্ছে রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক। আচ্ছা, এই হার ধ্রুবকটা কী জিনিস? হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট বলতে গেলে তোমাকে জানতে হবে যে এই যে মনে করে বিক্রিয়াটা, ঠিক আছে, যদি তোমার ধরে নাও এর কনসেন্ট্রেশন হচ্ছে 1, যদি কনসেন্ট্রেশন অফ এ ইজ ইকুয়াল টু 1 হয়, কনসেন্ট্রেশন অফ বি ইজ ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমি লিখতে পারবো আর সমান কে। হলো? তার মানে কি, কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে বিক্রিয়কগুলোর কনসেন্ট্রেশন যদি 1 হয়, তখন সেই বিক্রিয়ার হার যেটা, সেটাই হলো ওই বিক্রিয়ার হার ধ্রুবক। বোঝা গেল? তো এই রেট কনস্ট্যান্ট কী হয়, রেট কনস্ট্যান্ট কিন্তু কি বা রেট কনস্ট্যান্ট এটা কিন্তু ফাংশন অফ টেম্পারেচার, এটা কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে, হয়েছে। টেম্পারেচার ভ্যারি করলে এটি কে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হয়েছে। এরপর কি আরেকটা কী হয়, তোমার ক্যাটালিস্ট, হয়েছে। ক্যাটালিস্টের উপরও কিন্তু এই হার ধ্রুবক কিন্তু ডিপেন্ড করতে পারে, হয়েছে। এই তোমার হচ্ছে হার ধ্রুবকের কনসেপ্ট, আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে তুমি বুঝতে পারবে যে হার ধ্রুবক এটা তোমার ডেফিনেশন গেল। এর সিগনিফিক্যান্স কী? এর সিগনিফিক্যান্স হচ্ছে এইটা যে ধরো কোনো একটা বিক্রিয়ার, ধরো আমি বলছি কোনো একটা বিক্রিয়ার এর ভ্যালু তোমার আছে ধরো 10, কোনো একটা বিক্রিয়া এত ইউনিট, আর কোনো একটা বিক্রিয়ার হার ধ্রুবকের ভ্যালু আছে মনে করা হচ্ছে 5 ইউনিট। তো এখন এবারটা হচ্ছে দেখো, একটা বিক্রিয়া কত ফাস্ট হবে, কত তাড়াতাড়ি হবে, সেটা আমি জানতে পারবো এই হার ধ্রুবক থেকে। ঠিক আছে, একটু আগে আরেক জায়গাটা বলতে আমি ভুল করে ফেলেছি, এটা সঠিক। ঠিক আছে, তাহলে হার ধ্রুবক থেকে আমরা জানতে পারি যে কোনো একটা বিক্রিয়া কত ফাস্ট হবে একটা পার্টিকুলার টেম্পারেচারে। অর্থাৎ এই যে ধরো এর কত 10, তো তার মানে হচ্ছে কি এই বিক্রিয়াটা ফাস্ট হবে এর চেয়ে, হয়েছে। যে বিক্রিয়াটার হার ধ্রুবক 5 তার থেকে যে বিক্রিয়ার হার ধ্রুবক 10
সেটা অনেক ফাস্ট হবে, র্যাপিড রিয়াকশান হবে। হয়েছে? তো এই হচ্ছে হাত ধ্রুবকের কনসেপ্ট। এটাকে অনেক সময় ভেলোসিটি কনস্ট্যান্টও বলে, বেগ ধ্রুবক, ভেলোসিটি কনস্ট্যান্ট বা বেগ ধ্রুবক। বোঝা গেল? তাহলে আর হচ্ছে রেট অফ রিয়াকশান, বিক্রিয়া হার, যেখানে আমরা বুঝতে পারি কনসেন্ট্রেশনের উপর কীরকম সময়ের সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশন কীরকম চেঞ্জ হচ্ছে। কেটাকে আমরা বলছি রেট কনস্ট্যান্ট বা হার ধ্রুবক বা ভেলোসিটি কনস্ট্যান্ট, যেখান থেকে আমি বুঝতে পারছি বিক্রিয়াটা কত ফাস্ট হচ্ছে। বোঝা গেল? এ হচ্ছে মানে কনসেন্ট্রেশন অফ এ, এটা তোমার মোলার কনসেন্ট্রেশন, আর একইভাবে এটা তোমার হচ্ছে মোলার কনসেন্ট্রেশন অফ বি। তো এই এক্স আর ওয়াই এগুলো তোমার এক্সপেরিমেন্টালি আমরা বের করি। তো এই এক্স আর ওয়াই কী বলে? দেখো, এক্সকে বলবো অর্ডার বা ক্রম উইথ রেসপেক্ট টু এ, এক্সটাকে আমি বলবো এ রেসপেক্টে বিক্রিয়াটার ক্রম, ওয়াইটাকে বলবো অর্ডার উইথ রেসপেক্ট টু বি। বোঝা গেল? তাহলে এক্সকে বলবো এ এর সাপেক্ষে বিক্রিয়াটার ক্রম, ওয়াইকে বলবো বি এর সাপেক্ষে বিক্রিয়াটার ক্রম। তাহলে ওভারঅল অর্ডার কী হবে, যেটাকে আমরা এন দিয়ে এক্সপ্রেস করব, ওটা হবে তোমার এক্স প্লাস ওয়াই। বুঝতে পেরেছি? তাহলে এক্স হলো এ রেসপেক্টে বিক্রিয়ার ক্রম, ওয়াই হলো বি এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রম। ওভারঅল তাহলে অর্ডার কীরকম আসবে? ওভারঅল অর্ডার হবে এক্স প্লাস ওয়াই। বোঝা গেল? অসুবিধা নেই তো? তাহলে এই যে এক্স প্লাস ওয়াই এটা অর্ডার, তাহলে এটা তুমি কোত্থেকে পাচ্ছ? ফ্রম এক্সপেরিমেন্ট। এটা কিন্তু কোনো বিক্রিয়াকে কীভাবে মানে তোমার সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে না, এটা ডিপেন্ড করবে একমাত্র কি তোমার এক্সপেরিমেন্টের ডাটা তোমার কী বলছে। ঠিক আছে? এক্সপেরিমেন্টের ডাটা তোমার এগুলো ক্যালকুলেট করে বার করতে হবে। ঠিক আছে? এটা ফ্রম এক্সপেরিমেন্ট থেকে আমরা এটা পাবো। আর কি, এটা তোমার 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, হাফ আসতে পারে, বা 3/5 ইত্যাদি, যা খুশি, মানে ফ্র্যাকশানও আসতে পারে, নেগেটিভও আসতে পারে, আবার যা খুশি আসতে পারে। ঠিক আছে? তো এই তোমার হচ্ছে অর্ডারের কনসেপ্ট। তাহলে অর্ডার কি? অর্ডার হচ্ছে কোনো একটা বিক্রিয়ার এক্সপেরিমেন্টাল ডাটা থেকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এবং যেখানে যার ভ্যালুগুলো 0, 1, 2, 3 এরকম যে কোনো কিছুই আসতে পারে। ঠিক আছে? কোনো একটা এক্সপেরিমেন্টাল রেট এক্সপ্রেশনে হয়েছে, কোনো একটা এক্সপেরিমেন্টাল রেট এক্সপ্রেশন বা রেট লয়েতে বিক্রিয়ক এবং বিক্রিয়কগুলোর যে মানে কী বলবো, বিক্রিয়ক রাশিগুলোর যে ঘাত, মানে এখানে এ হচ্ছে বিক্রিয়ক, তার পাওয়ার কত আছে এক্স, বি হচ্ছে বিক্রিয়ক, তার পাওয়ার কত আছে ওয়াই। তাহলে সেইগুলোর যোগফলই হলো পুরো বিক্রিয়াটার সামগ্রিক ক্রম বা অর্ডার অফ দ্য রিয়াকশন। বুঝা গেল? তাহলে কি কোনো একটা বিক্রিয়া, এটা তোমার রেট এক্সপ্রেশন তোমার এসছে এক্সপেরিমেন্ট থেকে। ঠিক আছে? কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার এক্সপেরিমেন্টাল যে রেট এক্সপ্রেশন, এক্সপেরিমেন্টাল রেট এক্সপ্রেশনে বিক্রিয়কগুলোর যে পাওয়ার বা ঘাত, সেই ঘাতগুলোকে যোগ করে দিলেই আমি পেয়ে যাবো তার অর্ডার। আবার বলছি, কোনো একটা এক্সপেরিমেন্টাল রেট এক্সপ্রেশনে তোমার সেটা এভাবেই রিপ্রেজেন্ট থাকবে যেমন তোমাকে রিপ্রেজেন্ট করে দিয়েছি আমি। তো সেই ফরম্যাটে বিক্রিয়কগুলোর যেগুলো পাওয়ার থাকবে, এখানে যেমন এক্স আছে আর ওয়াই আছে, সেইগুলোর যোগ করে দিলেই তুমি পেয়ে যাবে পুরো বিক্রিয়াটার অর্ডার। বোঝা গেল? এই তোমার হচ্ছে কনসেপ্ট। আশা করি বোঝা গেছে। তাহলে এর ভ্যালু তোমার 0, 1, 2, 3 এরকম আসতে পারে। তোমাকে এখান থেকে পড়তে হবে ডিফারেন্স বিটুইন অর্ডার অ্যান্ড মলিকুলারিটি। মোটামুটি 3টে পয়েন্ট তোমরা করে রাখি ভালো করে। ঠিক আছে? বই থেকে 3টে পয়েন্ট তোমরা করে রাখবে। আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা নেই তো? দেখা যায়। চলো দেখা যাক, নেক্সট ক্লাসে দেখা যাবে পরের দিন। ওকে, টাটা।